এনসিপি সহ ১৬টি দল ইসির প্রাথমিক যাচাই উত্তীর্ণ। নতুন ৪৪ লাখ সহ দেশে ভোটার ১২ কোটি ৬১ লাখ। ভোট সুষ্ঠু করতে কেনা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা। ভোটাধিকার ফেরাতে স্বৈরাচার হটাতে হয়েছে আন্দোলন, বললেন তারেক রহমান। দুপক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। হামলা অপ্রীতিকর ঘটনা এড়াতে শুরু হচ্ছে ভার্চুয়াল কোর্ট। ঢাকা সিএমএম আদালতে প্রস্তুত ডিজিটাল কক্ষ। ঝুঁকিপূর্ণ আসামির নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত। ড্রেসিং, প্লাস্টার থেকে শুরু করে স্ট্রেচারে রোগী আনা নেয়ায় গুনতে হয় টাকা। জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার সবখানেই নোংরা পরিবেশ। অভিযোগের ভাগাড়ে পরিণত হয়েছে নিটোর। এবং মার্কিন শুল্ক ইস্যুতে ভূ রাজনৈতিক ফাঁদে পা দেবে না বাংলাদেশ, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। ১ বছরে ৭৫ ভাগ বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এনসিপি সহ ১৬টি দল ইসির প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এদিকে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ইসির মাধ্যমে। এতে নতুন ৪৪ লাখ সহ দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০,৯০০ জন। ত্রুটি বিচ্যুতি সংশোধনে ১২ দিনের মধ্যে আবেদন করা যাবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তফসিল ঘোষণার ১ মাস আগে। ভোটার তালিকার ত্রুটি সারাতে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে হালনাগাদ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বাদ পড়াদের তালিকায় অন্তর্ভুক্ত করতে ও মৃতদের বাদ দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। রোববার দেশের সব নির্বাচন অফিসে স্ব এলাকার হালনাগাদ করা সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এরপর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সংখ্যাগত তথ্য তুলে ধরেন ইসি সচিব। যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে, এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের সংখ্যা হচ্ছে এই ২রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন ৪৫,৭১,২১৬। কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে ২১,৩২,৫৯০। ভোটারের সংখ্যা যে দাঁড়াবে ১২,৬১,৭০,৯০০। সচিব জানান, নির্বাচনের আগে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে অন্তর্ভুক্ত হবেন ১৮ বছরের পূর্ণ ব্যক্তিরা। এই বছর মূলত ৩টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে ২রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, ৩১ অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং ৩১ অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। ২১ আগস্ট পর্যন্ত ত্রুটি বিচ্যুতি সংশোধনে আবেদন জানাতে পারবেন ভোটাররা। ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত হালনাগাদ তালিকা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরতদের কাছে বডি ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। নির্বাচনের আগে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হওয়ার আশা তার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক। এতে উঠে আসে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবকিছু করবে সরকার। ভোট কেন্দ্রে দায়িত্বরতদের শরীরে বহনযোগ্য বডি অন ক্যামেরা যেমন থাকবে, তেমনি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে কেন্দ্রগুলো। প্রতি ভোট কেন্দ্রে থাকবেন ৩ জন করে অস্ত্রধারী আনসার। বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে নির্বাচনে অরাজকতা হবে না। আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে। এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। বৈঠকে সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড এবং নিউ মার্কেট থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টিও আলোচিত হয়। নিয়মিত অভিযানে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। আমরা জাতি হিসাবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি। এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। দেশীয় অস্ত্র
আগামী নির্বাচনের আগ পর্যন্ত প্রশিক্ষণ দিলে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভালো কাজ করে যাচ্ছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাক স্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে আনায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতীয় নির্বাচনে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলে আশা ব্যক্ত করেন তারেক রহমান। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের ঢল। দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উৎসবমুখর এই জনপদ। রোববার দুপুরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে রাজশাহীর সম্মেলনস্থল শাহ মখদুম ঈদগাহ ময়দান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, জেলা ও মহানগরীর নেতারা। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতেই স্বৈরাচার হটাতে আন্দোলন হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা, এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। বক্তব্যে তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে গড়ে তুলেছিল যেন পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য হয় মানুষ। এই দেশের ডাক্তার, নার্সদের, এই দেশের চিকিৎসা কেন্দ্র, হসপিটালগুলোর ব্যবস্থাগুলো একদম ধ্বংস করে দিল। ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে, পার্শ্ববর্তী দেশে। পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে বাংলাদেশ প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বলে জানান তারেক রহমান। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। দেশের জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে সংস্কার যারা করবে তাদের দৃষ্টিভঙ্গি না পাল্টালে জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলেও জানিয়েছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই আহতদের চিকিৎসা সহযোগিতা অনুষ্ঠান আমরা বিএনপি পরিবারের আয়োজনে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের সঠিক তালিকা প্রকাশ না হওয়া দুঃখজনক উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী রাষ্ট্র গড়ে না ওঠে সেই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের দুর্ভাগ্য, আমরা সেই তালিকাটা এখনো সঠিকভাবে প্রণয়ন করতে পারিনি। কারণ রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, সরকার পরিচালনা করছেন, তাদের আরও একটু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল। আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফেসিবাদের উৎপত্তি না হতে দিই, সেভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি। সংস্কার যারা করবে তাদের দৃষ্টিভঙ্গি না পাল্টালে জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান এই বিএনপি নেতা। গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে, তাদেরকে, সেই ব্যবস্থাকে যারা পরিচালনা করবে, তাদের যদি মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায়, এবং অপর পক্ষে যারা রাষ্ট্রের জনগণ, যারা বেনিফিশিয়ারি, যারা সরকার যাদের কাছে দায়বদ্ধ, সমাজ যাদের কাছে দায়বদ্ধ, তাদেরও যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায়, তাহলে মানবিক রাষ্ট্রটা হবে না। এদিকে গুলশানে সিপিডির অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হবে। এটা জনগণের মতামতের প্রতিফলনের একমাত্র সুযোগ হচ্ছে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে।
There is no other alternative. জনগণের ভোটে নির্বাচিত হলে 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরির কাজ শুরু করবে বিএনপি। যে আমাদের বাংলাদেশের রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সংসদের উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় বলে জানান তিনি। বলেন, দেশের মানুষ আর অস্বচ্ছ নির্বাচন দেখতে চায় না। জনগণের ভোটের সঠিক মূল্যায়ন ও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই পিআর পদ্ধতি প্রয়োজন বলেও জানান তাহের। আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে, যেটার সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, বলেছেন, যদিও এটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম প্রতিনিধিত্বমূলক নয়, তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমতো এই ব্যাপারে আমি সিরিয়াস থাকব। আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রম, প্রতিরক্ষা, জ্বালানি সহ অন্তত 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ বিদেশে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা সে বিষয়ে সরকার নজর রাখছে বলেও জানান প্রেস সচিব। সোমবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গীর তালিকায় পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ছাড়াও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত। রোববার বিকেল 3টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্রিফিংয়ে জানানো হয়, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফর। প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা, ব্যবসায় কাউন্সিল গঠন সহ এই সফরে মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ পদে চাকরির সুযোগ, কর্মীদের সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিতকরণ ছাড়াও নীল অর্থনীতি আর রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বারোপের বিষয়টিও মালয়েশিয়া সফরে আলোচনা করবে বাংলাদেশ। আমাদের এখান থেকে যারা ওইখানে পড়তে যাচ্ছেন তারা যদি গ্র্যাজুয়েশন করে ওইখানে এই চাকরিগুলো পেতে পারেন, সেই বিষয়টা নিয়েও আলাপ হবে এবং বাংলাদেশে কিভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি। 2 দিনের খুব আমরা বলছি যে খুব অ্যাকশন প্যাকড একটা ট্যুর, এবং আমরা আশা করছি এটা খুব সফল হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রশ্ন ছিল, কলকাতায় কার্যালয় খুলে আওয়ামী লীগের কার্যক্রমকে কিভাবে দেখছে অন্তর্বর্তী সরকার। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। এছাড়া নিরপেক্ষ নির্বাচন ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে আরও 40,000 বডি ক্যামেরা সরবরাহের বিষয়ে কাজ চলছে বলেও জানান প্রেস সচিব। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিপিডি। চলমান সংস্কার উদ্যোগ নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থাটি। অনুষ্ঠানে জ্বালানি সংকট, চাঁদাবাজি ও আর্থিক খাতে লুটপাট নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ীরা। এ সময় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ভাগ দলমত নির্বিশেষে সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা। ক্রমবর্ধমান খেলাপি ঋণ, বিনিয়োগ ও প্রবাসী আয়ে মন্দা, রিজার্ভের পতন, উচ্চ মূল্যস্ফীতি সহ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে গেল বছরের 8 আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। 1 বছর পর বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণে সরকারের নেওয়া পদক্ষেপের বিপরীতে সফলতা ব্যর্থতা নিয়ে সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। ঋণ খেলাপির পরিমাণ 11-12% আসলে তো সেটা না। যেখানে শিল্প কারখানায় গ্যাস বিদ্যুৎ সংকট এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। ফিনিশ গুডস আসবে ডিউটি ফ্রি, কাঁচা মাল তুলা আসবে 2% ধরাই দিচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত। তার মধ্যে আবার তো চাঁদাবাজতে জ্বালায় আমরা বাঁচতে পারতেছি না।
গ্যাস নাই, বিদ্যুৎ নাই। উঠে আসে 5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ প্রসঙ্গ। এর নেপথ্যে রাজনৈতিক ছত্রছায়া, বাংলাদেশ ব্যাংকের দুর্বলতাকে দায়ী করেন ব্যাংকাররা। জবাবে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এই মানি লন্ডারিং এর সুযোগ, আন্ডার ইনভেস্টিং, ওভার ইনভেস্টিংয়ের মাধ্যমে হয়তো কিছু হয়, কিন্তু সেটা ব্যাপক নয়। মানি লন্ডারিং অ্যাক্ট যেটা আছে সেটাকে আমরা ফান্ডামেন্টালি চেঞ্জ করতে যাচ্ছি এবং এটার সাথে আমরা অ্যাসেট রিকভারি এই জিনিসটাকেও নিয়ে আসতেছি। ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991কে আমরা ব্যাপকভাবে সংশোধন করছি। এ সময় সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার শুধুই মিটিং করেছে বলে মন্তব্য করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আওয়ামী আমলের সুবিধাভোগী ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়ার অভিযোগ তোলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 365 দিনের খবর আমরা এখনো ডিটেইলস শুধু সংস্কারের মিটিংয়ে দেখি। আমরা সবসময় বলেছি যদি রাজনৈতিক স্থিতিশীলতা আপনারা আনতে চান, সেক্ষেত্রে যারা আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী কর্মকর্তা তাদের বিষয়ে আপনাদের পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেন শ্রম উপদেষ্টা। ফেলিয়ার হয়ে থাকে তাহলে আমার একার ফেলিয়ার, আপনাদেরও ফেলিয়ার আছে। You only expected, you did not act. টাকা পাচারে জড়িত আমলা ব্যবসায়ীদের বিচার নির্বাচিত সরকার করতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন সাখাওয়াত হোসেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে অংশগ্রহণে নারীর জন্য সবচেয়ে বড় বাধা অর্থ ও সহিংসতা, আর এই জন্য প্রতিটি রাজনৈতিক দলই দায়ী। পরিস্থিতির উন্নতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে পাবলিক ফান্ড। রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পলিসি ডায়ালগে উঠে আসে এ মত। এ সময় নারী প্রতিনিধি না রাখায় ঐক্যমত্য কমিশনের কড়া সমালোচনা করেন বক্তারা। সংসদ নির্বাচনে নারী প্রার্থীর জন্য পাবলিক ফান্ড বিষয়ক পলিসি ডায়ালগ অংশ নেন রাজনৈতিক অধিকার কর্মী, উপদেষ্টা, নির্বাচন কমিশনার সহ বিশিষ্টজনরা। রোববারের এই আয়োজনে নারী প্রতিনিধি না থাকায় রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনকে কাঠগড়ায় দাঁড় করেন প্রায় সব দলের রাজনীতিকরা। অভ্যুত্থানে যেখানে নারীরা সামনে থেকে ছিল ওখানে আমরা তাদের রিপ্রেজেন্টেশন রাইটস এনশোর করার কোনো মেকানিজম রাখি না। আমরা যখন তর্ক বিতর্ক করছি, যেখানে আমি বলবো ঐক্যমত্য কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, কারণ তারা এটা কোনো সমাধান দিতে পারে নাই। পুরুষদের ক্লাব যদি বলা যায় তো সেটা হয়তো বালক না বলে আর একটু সাবালকদের ক্লাব দলগুলো এরকম দাঁড়িয়েছে। পার্লামেন্টে একই চেহারা। আলোচকরা বলেন, নির্বাচনে নারীর অংশগ্রহণ কম হওয়ার জন্য সব দলই দায়ী। উত্তরণে দরকার বেশি বেশি মনোনয়ন। আমাদের বিভিন্ন সংস্কার কমিশন বলেন, ঐক্যমত্য কমিশন বলেন, সব জায়গাতেই কাজে এই অভিযোগ থেকে কেউ মুক্ত না। শুরু হতে হবে রাজনৈতিক দলের নমিনেশন প্রক্রিয়া থেকে। সেখানে যদি যথাযথ নমিনেশন না দেওয়া হয়, গুরুত্ব না দেওয়া হয় নারী প্রার্থীদের, এই এক্সারসাইজটা পুরো ম্যাটেরিয়ালাইজ করা যাবে না। মহিলা ও শিশু উপদেষ্টা বলেন, নির্বাচনে নারীর জন্য সবচেয়ে বড় বাধা অর্থ ও সহিংসতা। এর মধ্যে আর্থিক বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পাবলিক ফান্ডিং। রাজনৈতিক ক্ষমতায়নের পথে, নির্বাচনী ক্ষমতায়নের পথে অন্তরায় হয়ে থাকে, তাহলে দুটো জিনিস কাজ করেছে খুব গুরুত্বপূর্ণভাবে। একটি হচ্ছে অর্থ, আরেকটি হচ্ছে সহিংসতা। রাজনৈতিক দলগুলোকে পাবলিক ফান্ডিং দেওয়ার আওতায় আনা যায় কিনা। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে দলগুলোর মানসিকতা পরিবর্তনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তার উপায় খুঁজে বের করার লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐক্যমত্য কমিশন। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, ঢাবির আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার তানিম হোসেন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক। সভায় ঐক্যমত্য কমিশনের হয়ে অংশ নেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াদ সহ অন্য সদস্যরা। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা শুরু হতে যাচ্ছে ঢাকার সিএমএম আদালতে। ঝুঁকিপূর্ণ আসামিদের নিরাপত্তা বিবেচনায় এই আদেশ দিয়েছেন বিচারক। বলা হয়েছে, আদালতে আসামি হাজির করার ক্ষেত্রে প্রায়ই ঘটে হামলার ঘটনা, যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এজন্য ভার্চুয়াল শুনানির জন্য এজলাস কক্ষ হিসেবে প্রস্তুত করা হয়েছে সিএমএম আদালতের ২৮ নম্বর কক্ষ। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। গেল বছরের ১৪ আগস্ট রিমান্ড শুনানির জন্য ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে। এ সময় আদালত প্রাঙ্গণে হামলা, ডিম ও জুতা নিক্ষেপ করা হয় তাদের উপর। একইভাবে আদালত প্রাঙ্গণে হেনস্থার শিকার হন সাবেক এমপি মমতাজ বেগম, দীপুমণি, হাসানুল হক ইনু, গণমাধ্যম কর্মী শাকিল রূপা সহ অনেকে। রাজনীতিবিদদের পাশাপাশি আদালতের বাইরে হামলা হয়েছে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার সহ অন্যান্য মামলার আসামিদের উপরও। নিরাপত্তার স্বার্থে আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী ও বাড়তি পুলিশ মোতায়েন করা হলেও হিমশিম খেতে হয় তাদের। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে হাজিরের ক্ষেত্রে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে হয়েছে পুরো আদালত প্রাঙ্গণ। নিরাপত্তা ঝুঁকির কারণে আমাদেরকে অনেক ফোর্স ডিপ্লয় করতে হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে জনগণের একটা জনরোষও থাকে। নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে আদালতের এই পদক্ষেপ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ আসামিদের নিরাপত্তা বিবেচনায় ৬ আগস্ট ভার্চুয়াল শুনানির আদেশ স্বাক্ষর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মুস্তাফিজুর রহমান। আদেশ মতে কারাগারে রেখেই জঙ্গি, ভয়ঙ্কর সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে অভিযুক্তদের মামলার শুনানি করা হবে। আসামিদেরকে সেভ করার জন্য, আদালতের সময় অপচয় রোধ করার জন্য এই আসামিদেরকে আদালতে উপস্থিত না করে কোর্টে রেখেই শুনানির মাধ্যমে তাদের জামিন, তাদের হাজিরা, ট্রায়াল বিভিন্ন কিছু নিষ্পত্তি করার জন্য মাননীয় আদালত নির্দেশ দিয়েছেন। ভার্চুয়াল শুনানির জন্য ঢাকার সিএমএম আদালতের ২৮ নম্বর এজলাস কক্ষ ডিজিটাল কোর্টরুম হিসেবে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এই পদ্ধতিতে শুনানি শুরু হবে বলে জানান আইনজীবীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে আজ। ৬টি মামলার অভিযোগ গঠনের পর আজ ৩টি মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। মামলার অভিযোগে বলা হয়, পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে রাজ্যকে ৬০ কাঠা প্লট ভোগ দখল করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার। আইনি বিধান মোতাবেক পলাতক অবস্থায় আসামিরা আইনজীবী নিয়োগের মাধ্যমে মামলা লড়ার সুযোগ পাবেন না। অতিরিক্ত টাকা ছাড়া সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর নিয়ে অভিযোগের শেষ নেই রোগীদের। ড্রেসিং ও প্লাস্টার করানো থেকে শুরু করে হুইল চেয়ার কিংবা স্ট্রেচারে তুলে রোগী আনা নেয়া করতেও গুনতে হয় টাকা। জরুরি বিভাগ থেকে অপারেশন থিয়েটার সবখানেই নোংরা পরিবেশে দুর্গন্ধে টেকা দেয়। হাসপাতালের বাইরেও পড়ে আছে আবর্জনা। সোহেল কুরেশি ও শরীফ রুবেলের তোলা ছবিতে নিটোরে আসা সেবা প্রত্যাশীদের নানা অভিযোগ নিয়ে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। একই ঘরানার একাধিক বিশেষায়িত হাসপাতাল না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোরে সেবা নিতে আসেন হাজারো মানুষ। সরেজমিনে দেখা যায়, গত কয়েক বছরের অপরিচ্ছন্নতা ও নজরদারির অভাবে হাসপাতালের বাইরে চারপাশ জুড়ে ধীরে ধীরে আবর্জনা জমে স্তূপ হয়েছে। হাসপাতাল কম্পাউন্ডে ফাঁকা জায়গাগুলো আবর্জনায় ঠাসা। এখানে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে সেবা নিচ্ছেন রোগীরা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার ও চিকিৎসা বর্জ্য। শৌচাগারের নোংরা পানি চুইয়ে ঢুকছে নিচতলার ওয়ার্ডে। এখানেই খাবার খাচ্ছেন ভর্তি থাকা রোগীরা। তাদের অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মীদের উদাসীনতায় এখানে দুর্গন্ধে টেকা দেয়। বাথরুম দুটার কন্ডিশন খুবই খারাপ, ইউজ করার মতো না। আমি বলছি সাফ করার জন্য, ওনা করেন না, ওনাকে আপনি করেন। এখানে যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। চার পোকা বোঝাই করা, ইঁদুর, বিড়াল পায়খানা করে সব বড় রাখছে। এই ওয়ার্ডের পাশেই অপারেশন থিয়েটার। সেখানে যাবার আগে চোখে পড়বে অপরিচ্ছন্ন করিডোর। রক্ত সঞ্চালন শেষে দিনের পর দিন গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা ব্লাড ব্যাগের দেখাও মিলবে এখানে। হাসপাতাল নিয়ে অভিযোগের শেষ নেই সেবা প্রত্যাশীদের। আমার বাচ্চা উঠতে পারতেছে না, আমার ঢাকা শহরে কোনো চিকিৎসা নেই, এরকম সরকারি হাসপাতাল থাকার চাইতে না থাকা ভালো। চাদর বিছানো থেকে
একটা যে আমরা বিভিন্ন খাবার রাখবো ফল ফ্রুট বা রাখার, এটার জন্য টাকা 530 টাকার টেস্টে 1000 টাকা বিভিন্ন জায়গায় বকশিশ দিতে হয়েছে। তাদের ব্যবহার এমন মনে হচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে চাকর, তারা হচ্ছে কোনো বাড়ির বা কোনো প্রতিষ্ঠানের মালিক। তারা বলছেন সেবা নিতে হাসপাতালের সীমানায় প্রবেশের পর থেকেই গুনতে হয় বাড়তি টাকা। একটা ড্রেসিং এর 750 করে টাকা নেয়। টেবিল ঠেললে নেবে হিজাগো 200 টাকা চাই আমাকে ধরে, ওয়াশ করে দেবে হিজাগো 1000 টাকা দিতে হইবে। একটা শীষ না দিলে সেরা ইলিশ মারিয়া দেয় না। বলছে সিরিয়াল ভেঙে আপনাকে আগে দেওয়া হবে, আপনি 2500 টাকা দেন। পরে আমি মার জন্য 2000 টাকা আমি দিছি। সম্প্রতি দায়িত্ব নেওয়া নিটোর পরিচালক জানান, পরিচ্ছন্নতা কর্মী থাকলেও তার সংখ্যায় অপ্রতুল। পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী আছে যারা করতেছে, এটা হচ্ছে, তবে হ্যাঁ আপনার সংকটটা হচ্ছে যে সংখ্যায় প্রয়োজনের তুলনায় কম। আমরা সমন্বয় করার চেষ্টা করছি। আমাদের লোকজনকে বলা আছে যে এই ধরনের কোনো রকম অনৈতিক কোনো রকম বিষয়ের সাথে যারই যেখানে পাওয়া যাবে তাকে এই জায়গায় ধরে আইনের কাছে সুপর্দ করা হয়। অন্যদিকে বিষয়গুলো নজরে আনলে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক। এই ক্ষতগুলো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পরিষ্কার রাখা অবশ্যই প্রয়োজন। এটা যদি নিটোরের ব্যর্থতা থাকে আমি অবশ্যই দেখব। স্বাস্থ্য অধিদপ্তর ও নিটোর পরিচালক আরও জানান, হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে মনিটরিং টিম গঠন ও রোগীদের অভিযোগ আমলে নিয়ে সেবার মানোন্নয়নে নেওয়া হবে নানা উদ্যোগ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। হুঁশিয়ারি অভিযানেও বন্ধ হয়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, অথচ গেল জুলাই পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে 5 শতাধিক। সুপার শপে পলিথিন বন্ধ হলেও বেড়েছে ক্ষতিকারক ও নিষিদ্ধ পলিপ্রোপিলিনের তৈরি টিস্যু ব্যাগের ব্যবহার। দীর্ঘদিনেও সহজলভ্য বিকল্প তৈরি করতে না পারায় থামানো যাচ্ছে না এই নিষিদ্ধ পণ্য, এমন পর্যবেক্ষণে তুলে ধরেছেন ব্যবহারকারী ও বিশ্লেষকরা। এ অবস্থায় পুনর্ব্যবহারে জোর দিয়ে পরিবেশের ক্ষতি কমানোর পরামর্শ প্লাস্টিক খাতের শীর্ষ সংগঠন বিপিজিএমই এর। ফরহাদুর রহমানের রিপোর্ট। 1 নভেম্বর থেকে আমরা বলে দিয়েছি যে আমরা মার্কেটে রেইড করব। গেল বছর আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই পরিবেশ উপদেষ্টা সাফ জানিয়ে দেন 23 বছর আগেই নেয়া পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে এবার বদ্ধপরিকর তারা। হুঁশিয়ারি দেয়া হয় অভিযানের। ঘোষণা অনুযায়ী কারখানা ও বাজারে অভিযানও চালায় সরকার। পরিবেশ অধিদপ্তরের তথ্য, গেল বছরের নভেম্বর থেকে চলতি বছরের 4 আগস্ট পর্যন্ত 5 শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যেখানে 71 লাখ টাকা জরিমানা ও 16টি পলিথিন কারখানা সিলগালা করা হয়েছে। কিন্তু এসব অভিযানে নিষিদ্ধ পলিথিনের সরবরাহ ও ব্যবহার কি কমেছে? কাপড় বাড়াইছিল ওটা আবার তলা ফাইটটা জায়গা ভাড়া করেছিল, এর লাগে এখন আবার এই পলিথিনে চলে। বাজারে আসি খালি হাতে, দোকানদার দেয়, আমরা নিয়ে যাই। আগের যে অবস্থা ছিল এই অবস্থায় আছে, কোনো দামও বেশ কম নাই, আর পলিথিনও অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে। কিছুটা আশার আলো দেখা গেছে সুপার শপে। সরাসরি বন্ধ হয়েছে পলিথিনের ব্যবহার, তবে পলিথিনের মতো ক্ষতিকারক ও নিষিদ্ধ পলিপ্রোপিলিনের তৈরি টিস্যু ব্যাগ এখনো ব্যবহার হচ্ছে দেদারসে। সুপার শপগুলোতে যে আপনি যেটা বললেন যে পলিথিন কাগজ দুটো, কিছু কিছু ক্ষেত্রে আপনার যে পলিথিনও ব্যবহার করে, কিছু কিছু ক্ষেত্রে যে টিস্যু জাতীয় যেগুলো ব্যাগ আছে ওগুলো ব্যাগও ব্যবহার করে থাকে। চটের ব্যাগ বা পাটের ব্যাগটা ইউজ যে করি, বা ভালো সুতির ব্যাগগুলো ইউজ করি, এটা একটা উদ্যোগটা ভালো, এটা খারাপ না। কিন্তু কথা হচ্ছে যে কিছু সুপার মার্কেটগুলোতে দেখা যায় যে এটার দামটা একটু বেশি ধরে। যেটা আসলে রিউজেবল সেটা কিন্তু আসলে এখানে ক্রেতা দামের তারতম্যের কারণে এখানে নিচ্ছে না। পাটের ব্যাগ আমাকে 30 টাকায় দিতে হচ্ছে, কিন্তু আমরা যখন কাস্টমারকে দেব বা এটার দাম নিতে চাইবো, তখন কাস্টমার সেটা নিতে চায় না। প্লাস্টিক খাতের শীর্ষ সংগঠন বিজিপিএমইএ বলছে, ক্ষতি কমাতে উন্নত বিশ্বের মতো পলিথিন ব্যবহার বন্ধ নয়, বরং ব্যবস্থাপনায় জোর দিতে হবে। প্লাস্টিক পলিথিন শপিং ব্যাগ ইজ নট দ্য সমস্যা হলো বর্জ্য ব্যবস্থাপনাটা। আমার মনে হয় আমরা ভুল পথে যাচ্ছি। আমার ধারণা, আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন না করতে পারি এটা সমাধান আসবে না। আমাদেরকে বর্জ্য ব্যবস্থাপনাটা উন্নত করতে হবে। মাটি বা পানিতে না মিশলেও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে যাওয়া এই ক্ষতিকারক পণ্যের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে যাওয়ার আগে গবেষণার দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিবেশ সুরক্ষায় বাজারে সহজলভ্য ও জুৎসই বিকল্পের সংস্থান সরকারকেই করার তাগিদ দিচ্ছেন তারা। নিয়ে যাওয়া অথবা মানুষ থেকে ফেরত নেওয়া, এই কাজগুলো এগুলো মার্কেট সার্ভে যেমন করা দরকার হয়, তেমনি মানুষের ওপিনিয়ন সার্ভেটা করা দরকার। এই উদ্যোগটা সফলতার মুখ তেমন দেখতে পারে না যে এটাও সত্য, এবং সেই জায়গায় আমাদেরকে আবার রিভিউ করার প্রয়োজন পড়েছে। বিভিন্ন সংস্থার গবেষণা বলছে, রাজধানীতে প্রতিদিন 700 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যা মোট বর্জ্যের 10% বেশি।
ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রফতানি বাজারে শক্তিশালী অবস্থান ধরে রাখতে মার্কিন শুল্ক 20% থেকে আরও কমিয়ে আনতে চায় সরকার। তবে এজন্য বাংলাদেশ কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এদিকে শুল্ক কমাতে প্রয়োজনে আবারও যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তবে সুযোগ কাজে লাগাতে জ্বালানি সংকট সহ কাস্টম জটিলতা নিরসনের দাবি ব্যবসায়ীদের। দেশের তৈরি পোশাক সহ রপ্তানি পণ্যের দ্বিতীয় শীর্ষ বাজার যুক্তরাষ্ট্র। গেল এপ্রিলে নেয়া ট্রাম্প প্রশাসনের প্রাথমিক সিদ্ধান্তে রপ্তানি পণ্যে আরোপিত 37% শুল্ক কয়েক দফার আলোচনায় 20% নামিয়ে আনে সরকার। এতে প্রতিযোগীদের সঙ্গে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। সরকারি পর্যায়ের প্রতিনিধি দলের এমন সফলতাকে স্বাগত জানাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এ আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, শুল্ক ইস্যুতে মার্কিন বাজারে বাংলাদেশ ভালো অবস্থানে থাকলেও জ্বালানি সংকট ও কাস্টম জটিলতা বড় বাধা। ইউএস কন্টেন্ট ইউজ করলে ট্যারিফের কোনো এক্সেম্পশন পাওয়া যাবে কিনা, এটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু প্রপার ডাটা পাচ্ছি না। যদি ওইখান থেকে আরও ট্যারিফের এক্সেম্পশন 3%, 4%, 5% কমানোর সুযোগ থাকে, কেন আমরা সেটা এক্সপ্লোর করবো না? বাংলাদেশের আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা কাস্টমস। এই জায়গাটাতে যদি সময় উপযোগী যুগোপযোগী সিদ্ধান্ত আপনারা এনে দিতে পারেন, তাহলে আজকে যে অবারিত সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্য, এটাকে আমরা নিতে পারবো। পণ্যের বৈচিত্র্যকরণের তাগিদ দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, শুল্ক কমানোর আলোচনা এখনো চলমান, প্রয়োজনে আবারও যুক্তরাষ্ট্র সফর করবে প্রতিনিধি দল। আমাদের এই ট্রেড নেগোসিয়েশন এখনো শেষ হয়নি, আমাদের ট্রেড নেগোসিয়েশন চলমান। আমরা হয়তো খলিসা সহ আমরা আবার 1 সপ্তাহের মধ্যে বা 2-3 সপ্তাহের মধ্যে আবার যুক্তরাষ্ট্রে হয়তো যাব, প্রয়োজন হলে যাব। ব্যবসায়ীদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, শুল্ক কমাতে ভূ রাজনৈতিক ফাঁদে পা দেবে না বাংলাদেশ। আমাদের যতটুকু অব্লিগেশন আমরা বহন করতে পারবো, তার চাইতে বড় কোনো অব্লিগেশন আমরা নেব না। তার কারণ হচ্ছে দ্যাট উইল বি এ সাইন অফ ব্যাড ফেথ। উই ডিড নট ওয়ান্ট অ্যান এগ্রিমেন্ট ফর দ্য সেক অফ অ্যান এগ্রিমেন্ট। আমরা কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দিতে চাইনি। শুল্ক ইস্যুতে সুবিধাজনক অবস্থান ধরে রাখতে নির্বাচিত সরকারের সঙ্গে ব্যবসায়ীদের অ্যাকশন প্ল্যান তৈরিরও পরামর্শ দেন নিরাপত্তা উপদেষ্টা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থী ও সংগঠনগুলোকে মুখোমুখি দাঁড় করানোর মতো সিদ্ধান্ত নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন উপাচার্য। আলোচনায় ছাত্র শিবিরকে আমন্ত্রণের প্রতিবাদে 5টি বাম সংগঠন আলোচনার মাঝপথে ওয়াকআউট করে। ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের আলোচনায় ছাত্র রাজনীতি ইস্যু। আলোচনার জন্য 30টি ছাত্র সংগঠনকে বৈঠকে ডাকে প্রশাসন। শিবিরের উপস্থিতির প্রতিবাদে শুরুতেই বৈঠক থেকে ওয়াকআউট করে বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাজনীতি ফিরে গেলে আবার দাসত্ব কালচারে ফিরে যাবে, আবার হচ্ছে গিয়ে কি গন্ডুম গেশম কালচারে ফিরে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর SM ফরহাদ। আমরা SM ফরহাদের প্রক্টরশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা অন্য কোনো মিটিংয়ে অংশগ্রহণ করব না। বৈঠক শেষে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে অবস্থান জানায় শিবির। আর গুপ্ত না থেকে শিবিরকে হল কমিটি প্রকাশের আহ্বান জানায় ছাত্রদল। বড় সংখ্যক শিক্ষার্থীরা হলের রাজনীতির ব্যাপারে দ্বিমত পোষণ করছেন, সমাধান চাচ্ছেন, সেক্ষেত্রে দুইটার একটার মুখোমুখি করে দেওয়াটা উচিত না। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি প্রকাশ করব, করে আবারও একটি অংশ রেখে দেব মকতন্ত্র কায়েমের জন্য। উপাচার্য বলেন, শিক্ষার্থী ও সংগঠনগুলোকে মুখোমুখি দাঁড় করানোর মতো সিদ্ধান্ত নেবে না প্রশাসন। ডাকসুকে কেন্দ্র করে এই নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো হল পর্যায়ে বিশেষত কিভাবে হবে, এবং এই পর্যায়ে যারা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে, একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি। আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয়। বৈঠক সূত্রে জানা গেছে, শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাড়া বাকি সব সংগঠনই হল ও একাডেমিক ছাত্র রাজনীতি চালুর পক্ষে অবস্থান নিয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আগামী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর অধ্যাপক AKM রশিদুল আলম জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি আজই প্রকাশ করা হবে। আগামী 18 ও 19 আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়নপত্র তোলা যাবে। 21 থেকে 24 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 28 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 29 আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা। নথি দফতরের 1,500 কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগের তালিকায় আছেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সরবরাহ সহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজন মোট ভূখণ্ডের 25% বনভূমি। এ লক্ষ্যে 2018 সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প গ্রহণ করে বন অধিদপ্তর। 1,500 কোটি টাকার এ প্রকল্পটি বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় উদ্যোগ হলেও দুদকের অভিযোগ, মাঠ পর্যায়ে প্রায় সর্বত্রই হয়েছে দুর্নীতি। গেল ফেব্রুয়ারিতে দুদকের অভিযানে মেলে কাগজে কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ। এতে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযানের যে তথ্য উপাত্ত পাওয়া গেছে তার প্রেক্ষিতে দুদক তারা প্রতিবেদন সাবমিট করলে দুদক এ বিষয়ে অনুসন্ধান করছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন যখন দাখিল করবে, প্রতিবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নিজের প্রতিষ্ঠানে তৈরি নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ডিপিডিসিতে সরবরাহ, পদোন্নতিতে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। তত্ত্বাবধায়ক প্রকৌশলী তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, উনি নিজে কোম্পানি করে তার প্রোডাক্ট বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রিতে উৎসাহিত করতেন, প্রলুব্ধ করতেন। ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ সাবেক ও বর্তমান 16 কর্মকর্তাকে আগামী 12 ও 13 আগস্ট তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার সকাল 6টা থেকে ডাকা 72 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক শ্রমিক সমিতি। রোববার বিদ্যুৎ ভবনে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানায় সংগঠনটি। বলেন, বৈঠকে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো সমাধানে কাজ করবে সরকার। এটি কার্যকর করতে কমিটিও গঠন করার কথা জানিয়েছেন তিনি। এর আগে গেল 27 জুলাই এক সংবাদ সম্মেলনে 8 দফা দাবি জানায় পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এছাড়া সড়কে ফিটনেসবিহীন গাড়িগুলো ডাম্পিংয়ের জায়গা না থাকায় 6 মাসের মধ্যেও এর সমাধান করতে না পারার ব্যর্থতা স্বীকার করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। আজকের বৈঠকে মালিক এবং শ্রমিকের স্বার্থে পরিপূর্ণ আশ্বস্ত হয়ে আগামী 12 তারিখ থেকে 72 ঘন্টার দেশব্যাপী যে পরিবহন ধর্মঘট ছিল সেটা প্রত্যাহার করে নিলাম। ফিটনেসবিহীন কিংবা মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা কেউ বলে 50,000, 60,000, কেউ বলে আরও বেশি। তো এখন এতগুলো গাড়ি আপনি রাখবেন কোথায়, সেটারও তো আমাদের জায়গা নেই। নির্দিষ্ট ডেট না দিয়ে সবচেয়ে পুরনো গাড়িগুলো যেগুলো এবং যেগুলো ফিটনেস নাই সেগুলোর তো উপরে আমরা এখন কাজ করতে ওনাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এটা অব্যাহত রাখবো। কিন্তু এটা আমরা এমনভাবে অব্যাহত রাখবো যাতে শ্রমিক মালিক, পরিবহন মালিক যারা, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন। ভেঙে পড়ছে ছাদ, খসে পড়ছে দেয়ালের চুনকাম, স্কুলের রাস্তা জুড়ে জলাবদ্ধতা, ভোগান্তি নিয়ে চলছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম। তবে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর বলছে নতুন ভবন নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি করা হবে পুরাতন ভবনের সংস্কারও। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ভবন থেকে খসে পড়ছে পলেস্তরা,
ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। সামান্য বৃষ্টিতে ডুবে যাচ্ছে স্কুলের প্রধান সড়ক। এমন বেহাল দশা ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের। শিক্ষা প্রতিষ্ঠানটির দোতলা ভবন নির্মাণ করা হয় 1972 সালে। 50 বছরের পুরনো ভবনটির সবগুলো ক্লাসরুম এখন জরাজীর্ণ। স্কুলের দেয়ালের অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝেই ধসে পড়ছে। তার জন্য আমরা ঝুঁকিপূর্ণভাবে ক্লাস করতে পারছি না এবং আমাদের বৈদ্যুতিক অবস্থাও খুবই খারাপ। অনেকগুলোই ফ্যান নষ্ট। সুপুরে আসলে পানি সমুদ্রের মধ্যে ঢুকিয়ে থাকে আর সুমানি ধরেন 2 দিন 3 দিন পরে আসা যায় না। আসার সময় পাটা সব ভিজে যায়, স্কুল ড্রেস সব ভিজে যায়। বর্ষা মৌসুম আসলেই এরকম ভোগান্তি বাচ্চাদের হয়, কিন্তু কর্তৃপক্ষের কোনো নজরদারি এখানে নাই। অনেক পানি, বাচ্চারা আসতে পারে না, পড়ে বাচ্চাদের হাত পা ভাঙে। স্কুলের এই রাস্তাটা অবশ্যই মেরামত করা দরকার। তবে জেলা শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, বিদ্যালয়টির জন্য একটি 6 তলা নতুন ভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে, আর পুরাতন ভবনটিরও সংস্কার কাজ চলছে। এছাড়া জলাবদ্ধতা নিরসনের প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। নতুন কাজটা আমরা শুরু করেছি অলরেডি। এটা তো পাইল দিয়ে কাজটা হবে। পাইল বিষয়ে যা যা কাজ করে আমরা অলরেডি ড্রয়িংয়েরও ব্যবস্থা করেছি। ঠিকাদার আগামী 15 দিনের ভিতরে এই কাজটি শুরু করে দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি এবং ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে প্রাক্কলন তৈরি করে পাঠাতে বলেছেন। আমরা প্রাক্কলন তৈরি করছি যাতে রাস্তাটার উন্নয়ন হয়। 1872 সালে মহারাজাগঞ্জ হাই স্কুল নামে যাত্রা শুরু করা এ বিদ্যাপীঠ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় নামে 1909 সালে জাতীয়করণ হয়। প্রভাতীয় দিবা 2 শিফটে 1700 শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানটিতে। সময় সংবাদ, ঝালকাঠি। উপকূলীয় জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় আঘাত হানলেই পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি। তাই একটি আশ্রয়কেন্দ্র ও টেকসই বাঁধ বদলে দিতে পারে এই জনপদের মানুষের ভাগ্য। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, আর বরাদ্দ সাপেক্ষে আশ্রয়কেন্দ্র নির্মাণের আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। ঝড় বাদলের দিন এলেই মাতাল হয়ে ওঠে পায়রা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢেউয়ের তোড়ে গ্রাস করে 2 তীর। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী গ্রামটি নদীর বাঁকে অবস্থান করায় ভাঙনের তীব্রতা অনেক বেশি। চলতি বর্ষার শুরুতেই নতুন করে আবার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। মেরামত করেও তা টিকিয়ে রাখা কষ্টসাধ্য। এদিকে গ্রামটির 5 কিলোমিটারের মধ্যে নেই কোনো আশ্রয় কেন্দ্র। এতে ঝড় জলোচ্ছ্বাসে নিজেদের জানমাল রক্ষায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তাই গ্রামটিতে একটি আশ্রয় কেন্দ্র ও পায়রা নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। বাচ্চা পোলাপান নিয়ে থাকতে আমাদের খুবই ভয়াবহ। আমরা একটা সাইকেল সেন্টার চাই, নাহলে আমরা মাইফলে কোথায় উঠবো, কমে যাবো। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, আর বরাদ্দ পেলে আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছি এবং ওখানে ইমার্জেন্সি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগ করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যদি কোনো এরকম সাইক্লোন শেল্টার প্রকল্প গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবো। জেলায় 1340 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, আর 915টি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারেন 1,13,000 মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ আলিশা। রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি কিনতে পারছেন সাধারণ ভোক্তারাও। বাজারের চেয়ে সাশ্রয়ী মূল্যে মিলছে ডাল, তেল ও চিনি। মাসে একাধিকবার সাশ্রয়ী মূল্যে এসব নিত্য পণ্য সরবরাহের দাবি জানিয়েছেন ভোক্তারা। একসঙ্গে কোনো অনিয়ম যেন না হয় সেদিকে সতর্ক অবস্থানে বিক্রেতারা। অর্থ বছরের দ্বিতীয় মাসে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার রাজধানীর বিভিন্ন স্থানে 60টি ভ্রাম্যমাণ ট্রাকে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করেন ডিলাররা। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ একটি প্যাকেজে 450 টাকায় 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। ভোক্তাদের দাবি, মাসে একাধিকবার টিসিবির পণ্য সরবরাহের। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে তাদের। 2 লিটার ভোজ্য তেল 230 টাকায়, 1 কেজি চিনি 80 টাকায় এবং 2 কেজি মসুর ডাল 140 টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারের থেকে দামটা একটু কম আর কি, এই জন্য আমরা কষ্টটা করি। 200 টাকা সেই বইলে আমাকে 200 টাকায়
একদিনের বাজার হইয়ে এরপর আমাকে থাকে বাজারের দাম বেশি দেখে আমরা এখানে আসি। আমরা চাই যে সবসময় টিসিবির পণ্যটা দেখ, তাহলে দিলে স্বল্প দামে মানে সবাই নিতে পারো। একই ভোক্তা যেন বারবার পণ্য নিতে না পারেন সেদিকে বিশেষ নজর রাখছেন ডিলার পর্যায়ের বিক্রেতারা। একটা ট্রাক থেকে 500 জন মানুষের পণ্য নিতে পারবে। প্রথম বরকা কইরা আসে, তারপর বরকা ছাড়া আসে, এরকম 500 জনের যদি আমি মাল দেই 500 জনের ফেস তো আমি মনে রাখতে পারবো। আমরা চেষ্টা করি একটা মানুষ যদি একবারে নিতে পারে। রাজধানীতে শুক্রবার বাদে 10 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। এছাড়া চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। আগামী মঙ্গলবার থেকে নতুন নকশার 100 টাকার নোট বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজে সব মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় 1000, 50 ও 20 টাকার নোটের পর গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত 100 টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে। 12 আগস্ট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকে নতুন 100 টাকার নোট ইস্যু করা হবে। বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে গেল 1 মাসে 11টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও 8 কোটি 30 লাখ মার্কিন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এবার প্রতি ডলার কেনা হয়েছে 121 টাকা 47 পয়সা থেকে 121 টাকা 50 পয়সা দরে। এর আগে গেল বৃহস্পতিবার চতুর্থ দফায় কেনা হয় 4 কোটি 50 লাখ ডলার। প্রতি ডলারের দাম পড়ে 121 টাকা 35 পয়সা থেকে শুরু করে 50 পয়সা পর্যন্ত। গত 13 জুলাই প্রথম দফায় 18টি বাণিজ্যিক ব্যাংক থেকে 17 কোটি 10 লাখ ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। আটাবের বিলুপ্ত কমিটির বাধার মুখে নিয়োগের 5 দিন পরেও কার্যালয়ে প্রবেশ করতে পারেননি সংগঠনটির নতুন প্রশাসক মোতাকাব্বির আহমেদ। রোববার প্রশাসক কার্যালয়ে আসবেন এমন খবরে সকাল থেকেই সংগঠনটির কার্যালয়ের নিচে মানববন্ধন করেন আটাবের বিক্ষুব্ধ সদস্যরা। এ সময় তারা প্রশাসক নিয়োগ বাতিলের দাবিতে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে তারা সরে গেলেও প্রশাসক আসেননি। খোলা হয়নি সংগঠনটির কার্যালয়ের তালা। বর্তমান কমিটিকে অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচিত উল্লেখ করে গেল 4 আগস্ট অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাবে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ভরা মৌসুমেও মাছ পাওয়া যাচ্ছে না বরিশালের নদ নদীতে। গত 3 বছর ধরেই কমছে উৎপাদন। গবেষণা না থাকায় কারণ জানা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এতে অর্থাভাবে দিশেহারা জেলেরা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। নদীতে মাছ নেই, তাহের বাঝির মুখেও নেই হাসি। জীবনের 4 দশক ধরে নদী তার আয়ের ভরসা, কিন্তু এখন ভরা মৌসুমেও খালি জাল তুলছেন বারবার। তার মতো পটুয়াখালীর হাজারো জেলে এখন একই দুর্দশায়। দীর্ঘ 40 বছর ধরে জাল পাই, বুঝলেন, মাছগুলা তেমন পাইতেছি না। মাছ কম নদীতে, বুঝলেন, আমার চলতে খুবই কষ্ট। এখন কিভাবে আমার দিনগুলো যাইব আর কিভাবে দিন না এটা জানি না, এটা আল্লাহ ভালো জানে। বরিশালে কীর্তনখোলায় গত 40 বছর ধরে মাছ শিকার করেন বকুলজান বিবি। ছেলে মিন্টুও ধরেন মাছ, কিন্তু নদীতে জাল ফেলেও মাছ না পাওয়ায় এখন রাজ্যের হতাশা। নদীতে কোনো মাছ লঙ্কাই নাই, আমরা কি বাঁচন এই চিন্তা করি বাঁচি না। ভরা মৌসুমে মাছ না থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার জেলে অর্থাভাবে অনাহারে দিন কাটাচ্ছেন। অলস সময় পার করছেন অনেকেই। ইলিশ মাছ পাওয়া যাইতে, হারসা মাছ, সব পদের মাছই পাওয়া যাইতে, এখনকার কোনো হারসা মাছও নাই, ইলিশ মাছও নাই নদীতে। সকালবেলা জাল ফেলাইছি আর বিকালে টানতে আছি, কোনো মাছ পাইতেছি না ভাই। চরম দুর্দশায় ঋণগ্রস্ত পিরিজপুরের জেলেরাও। নদীতে নামছেন কিন্তু ফিরছেন খালি হাতে। ট্রলিং এর কারণে আর আমাদের ঘর গাঙের ভেসনা এইয়া পাইতে এমনই করে যে ডিমগুলি সব নিবাদ করে দেয়। আর এই ট্রলিং এ এককালে গুড়া মাছটা পর্যন্ত আসে, যে মাছ খাওয়ার উপযোগী।
মৎস্য বিভাগ জানিয়েছে গত ৩ বছর ধরে মাছের উৎপাদন কমছে, তবে গবেষণা না থাকায় প্রকৃত কারণ জানা যাচ্ছে না। নদীতে চর পড়া, নদী সমুদ্র দূষণ, অবৈধ জাল, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে কমছে নদীর মাছ। আমরা যদি কারণটা জানতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সে ব্যাপারে সরকার যেভাবে পদক্ষেপ নিতে বলবে, আমরা যদি পদক্ষেপ নিই অবশ্যই মাছের উৎপাদন অবশ্যই বাড়বে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন 40 কেজি থেকে বাড়িয়ে 50 কেজি করা হয়েছে জনপ্রতি চাল। আর্থিক সহায়তা করা না হলেও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। সরাসরি আর্থিক সহায়তার পরিকল্পনা এখন নাই, আমাদের শুধু চালের পরিমাণ বাড়ানোর পরিকল্পনাটা আছে। আরেকটা হলো যে আমরা চাই যে তাদের জন্য অন্য ধরনের জাল বোনা বা অন্যরকম বিকল্প কর্মসংস্থান আমরা যেন দিতে পারি। বরিশাল বিভাগে কার্ডধারী জেলে আছেন 4,21,317 জন, যদিও এর বাইরেও আছেন লক্ষাধিক জেলে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আনা লোহার স্ক্র্যাপ বোঝাই একটি কন্টেনারে তেজস্ক্রিয়তা ধরা পড়েছে। বিশেষ এলাকায় আলাদা করে রাখা হয়েছে কন্টেনারটি। তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষার জন্য এরই মধ্যে পরমাণু শক্তি কমিশনকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে কাস্টমস কর্তৃপক্ষ বলেন, বিজ্ঞানীদের সরেজমিন পরীক্ষার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত 3 আগস্ট চট্টগ্রাম বন্দরের জিসিবি টার্মিনালের 9 নম্বর জেটিতে এমবি মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে নামানো হয় 135 টন ওজনের 5টি স্ক্র্যাপবাহী কন্টেনার। পরে গত বুধবার বন্দরে 4 নম্বর ফটক দিয়ে কন্টেনারগুলো খালাস নেওয়ার সময় একটি কন্টেনারে মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম যন্ত্রে ধরা পড়ে তেজস্ক্রিয়র বিষয়টি। এরপর কন্টেনার খালাস স্থগিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রেগুলেশনের বাইরে যদি কেউ কিছু আনে, সেটা কাস্টমস আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম বন্দরের এক্ষেত্রে করণীয় নেই, এটা নিরাপদে আছে। এখন এটা অ্যাটমিক এনার্জি কমিশন কর্তৃক এটা যখন ফার্দার পরীক্ষা নিরীক্ষা করা হবে, যদি এটা নিশ্চিত হয়, দেন এটা রেডিও অ্যাক্টিভ নিয়ম অনুযায়ী যেটা করা হয় সেটা করা হবে। কন্টেনারটি ব্রাজিল থেকে নেদারল্যান্ড, শ্রীলঙ্কার কলম্বো সহ 4টি বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসে। প্রাথমিক পরীক্ষায় তেজস্ক্রিয়তার মাত্রা পাওয়া গেছে 1 মাইক্রো সিএভার্স। তাই সতর্কতার জন্য কন্টেনারটি আলাদা করে রাখা হয়েছে। বিজ্ঞানীরা এসে সরেজমিনে তেজস্ক্রিয়তার পরীক্ষা করবেন, এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাস্টমস কর্মকর্তা। প্রথমে গামা অ্যালার্মটা বাজলে আমরা সেকেন্ড পাস দিই আসলে এনশিওর হওয়ার জন্য। তখন এটা সেকেন্ড পাস দেওয়া হয়, সেকেন্ড পাসেও গামা অ্যালার্ম বাজে। তখন আমাদের প্রসেস হচ্ছে এটা টারশিয়ারি ইন্সপেকশনের জন্য অ্যাটমিক এনার্জি কমিশন তাদের সাথে কন্ডাক্ট করা। স্ক্র্যাপবাহী কন্টেনারগুলোর আমদানিকারক ঢাকার ডেমরার রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড। ফেরদৌস লিপি, সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে আরও 52 ফিলিস্তিনি। সামরিক আধিপত্যের ভ্রান্ত ধারণা পরিত্যাগ ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের স্থায়ী প্রতিনিধি। গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়ের কারণ হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের জাতিসংঘ প্রতিনিধিত্বকারী যে ধর্মাধিকারী। এদিকে গাজার শিশুদের জন্য প্রয়োজনীয় শিশু খাদ্য সাপ্লিমেন্টের মাত্র 10% প্রবেশের অনুমোদন দিয়েছে ইসরায়েল। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন থামার নয়। স্থানীয় সময় রোববার উপত্যকাটির বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। সুজাইয়া এলাকায় চালানো হয় বিমান হামলা। যদিও ইসরায়েলের দাবি রকেটগুলো জনবহুল এলাকা থেকে দূরে পড়েছে, কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফুকং বলেন, গাজা ফিলিস্তিনের সম্পূর্ণ অংশ, যা কোনোভাবেই দখল নিতে দেয়া যাবে না। দাবি করেন সামরিক আধিপত্যের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে হবে, আর অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা ছাড়া জীবন বাঁচানো সম্ভব নয় বলে মনে করেন তিনি। ফ্রান্সের জাতিসংঘ প্রতিনিধিত্বকারী যে ধর্মাধিকারী বলেন, গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়ের কারণ হবে। তিনি ইসরায়েলকে নিরাপত্তা বিধি মেনে চলার, সাধারণ মানুষ ও অবকাঠামো রক্ষার এবং সব গেট খুলে দেওয়ার আহ্বান জানান। গাজার শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও সাপ্লিমেন্টের মাত্র 10%ই ইসরায়েল অনুমোদন দিয়েছে বলে জানান প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া।
55,000 শিশুই মায়ের দুধ পান করতে পারছে না। তিনি জানান, অপুষ্টির কারণে গাজার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, যা স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজা দখলের অভিযোগ প্রত্যাখ্যান করে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। রোববার জেরুজালেমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাসের শেষ ঘাঁটিগুলো ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ থামবে না। মানবিক করিডোর ও ত্রাণ সরবরাহের আশ্বাস দিলেও যুদ্ধবিরতির জন্য 5টি কঠোর শর্ত পুনর্ব্যক্ত করেছেন তিনি। রোববার জেরুজালেমে সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, গাজার 75% এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। বাকি 25%, বিশেষত গাজা সিটি ও শরণার্থী শিবিরগুলো এখনও হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন সামরিক পরিকল্পনায় এই অঞ্চলগুলোকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, এসব এলাকা দখলে হামলা ছাড়া কোনো পথ নেই। গাজা দখল নয়, বরং মুক্তি দেওয়াই লক্ষ্য বলে দাবি করেন নেতানিয়াহু। তার পরিকল্পনায় গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে, তবে শাসনভার দেয়া হবে এক অ-ইসরায়েলি বেসামরিক প্রশাসনের কাছে, যা হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট হবে না। তিনি বলেন, বেসামরিকদের সরিয়ে নেয়ার জন্য নিরাপদ করিডোর তৈরি কেন্দ্রে খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবা দেয়া হবে। যুদ্ধ শেষের জন্য নেতানিয়াহু 5টি শর্ত তুলে ধরেন: হামাসকে নিরস্ত্রীকরণ, সব জিম্মিকে মুক্তি, গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ, ইসরায়েলকে নিরাপত্তা নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া এবং হামাস ও ফিলিস্তিন বহির্ভূত একটি নতুন প্রশাসন প্রতিষ্ঠা। তিনি বলেন, হামাস যদি এখনই অস্ত্র ফেলে ও জিম্মিদের মুক্তি দেয়, যুদ্ধ তাৎক্ষণিকভাবে থেমে যাবে। এদিকে মানবিক সংকটের দায়ও হামাসের ঘাড়ে চাপান নেতানিয়াহু। তার দাবি, গোষ্ঠীটি বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে এবং ত্রাণ চুরি করছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। নেতানিয়াহুর গাজা সিটি দখল করার পরিকল্পনাকে ঘিরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তীব্র সমালোচনা করেছে তুরস্ক ও মিশর। জাতিসংঘ বলছে, এই পদক্ষেপ গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়িয়ে তুলবে। গেল শুক্রবার গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। এরপর থেকেই বিশ্বজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এমন পরিকল্পনার নিন্দা ও সমালোচনা করছে। তুরস্ক, মিশর সহ অনেক মুসলিম দেশও এই পরিকল্পনাকে বিরূপ ও নিষ্ঠুর বলে উল্লেখ করেছে। মুসলিম দেশগুলোর একতা ও আন্তর্জাতিক চাপ বাড়িয়ে ইসরায়েলের এই পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই পদক্ষেপকে মানবিক সংকট তীব্র করার পাশাপাশি বন্দীদের জীবনের জন্য মারাত্মক হুমকি বলে বর্ণনা করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক ইসরায়েলকে এই পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ব্যতীত পশ্চিমা দেশগুলো গাজা সিটি দখলের পরিকল্পনার নিন্দা জানিয়ে ইসরায়েলকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা ইসরায়েলকে এই সিদ্ধান্তের জন্য কঠোর প্রতিক্রিয়া জানানোর সংকেত দিয়েছেন। জার্মানি এরই মধ্যে গাজায় ব্যবহৃত সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদ করে বহু দূরে পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের জন্য ঘোষণা দিয়েছেন সরাসরি কারাবাসের হুঁশিয়ারি। তবে শহরের মেয়র বলছেন, অপরাধের হার অনেকটাই কমেছে। 2025 সালের প্রথম 7 মাসে সহিংস অপরাধ কমেছে 26% এবং সামগ্রিক অপরাধ কমেছে প্রায় 7%। স্থানীয় সময় রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, গৃহহীনদের অবিলম্বে সরতে হবে, থাকার জায়গা দেওয়া হবে, তবে রাজধানী থেকে অনেক দূরে, আর অপরাধীদের পাঠানো হবে কারাগারে। এই পোস্টের সঙ্গে তিনি রাজধানীর সড়কে থাকা তাঁবু ও আবর্জনার ছবি যুক্ত করেন। প্রেসিডেন্টের দাবি, এই পদক্ষেপ রাজধানীকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ ও সুন্দর করে তুলবে। কোন আইনি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প গৃহহীনদের সরাবেন, এ নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। বর্তমানে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ কেবল ফেডারেল জমি ও ভবনের ওপর সীমাবদ্ধ। শহরের গৃহহীনতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কমিউনিটি পার্টনারশিপের হিসাব মতে ওয়াশিংটনে গৃহহীন একক ব্যক্তির সংখ্যা 3782। এর মধ্যে প্রায় 800 জন খোলা আকাশের নিচে এবং বাকিরা জরুরি আশ্রয় কেন্দ্র বা অন্তর্বর্তী আবাসনে থাকেন।
এই ঘোষণার পেছনে সরাসরি প্রভাব ফেলেছে সাম্প্রতিক এক সহিংস ঘটনা। কয়েকদিন আগে এক তরুণ প্রশাসনিক কর্মকর্তার উপর হামলা চালানো হয়, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করে। এরপরে ডিসিতে অতিরিক্ত ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। তবে ডিসির মেয়র মুরিয়েল বাউসারের দাবি, রাজধানীতে এখন অপরাধের সংখ্যা আগের তুলনায় কম। 2025 সালের প্রথম 7 মাসে সহিংস অপরাধ কমেছে 26% এবং সামগ্রিক অপরাধ কমেছে প্রায় 7%। তিনি আরো বলেন, প্রয়োজনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে শহরে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের 80 বছর পূর্তি উপলক্ষে সামরিক কুচকাওয়াজের মহড়া শেষ করল চীন। আগামী 3রা সেপ্টেম্বর তিয়ানআনমেন স্কয়ারে হবে মূল আয়োজন, যেখানে হাজির থাকবেন প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের উপস্থিত থাকার কথা রয়েছে। রোববার চীনের তিয়ানআনমেন স্কয়ারে সামরিক কুচকাওয়াজের মহড়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের 80 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। এতে প্রায় 22,000 সেনা অংশগ্রহণ করেন। মহড়ায় সৈন্যদের মিছিল, সামরিক ব্যান্ডের সঙ্গীত পরিবেশন এবং নাগরিকদের উদ্দীপনা ছিল লক্ষণীয়। উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। আগামী 3রা সেপ্টেম্বর হবে মূল আয়োজন, যেখানে ভাষণ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 1945 সালের 2রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষিত হয়। জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এই দিনকে চীন জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধের বিজয় দিবস হিসেবে উদযাপন করে। প্রতি বছরই এই দিনে চীন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন আয়োজন করে থাকে, যার মধ্যে অন্যতম হল তিয়ানআনমেন স্কয়ারে সামরিক প্যারেড ও স্মরণসভা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারতের মুম্বাইয়ের পর রাজধানী নয়া দিল্লিতে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার যাত্রা শুরু হচ্ছে। আজ উদ্বোধন করা হবে নতুন শোরুমের। বিশ্বের 3য় বৃহত্তম গাড়ির বাজার হলেও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ভারতে এখনও সীমিত। চার্জিং অবকাঠামোর সহজলভ্যতা নিয়ে উদ্বেগের কারণে অনেক ক্রেতা এখনও ডিজেল ও পেট্রোল চালিত গাড়ির উপর নির্ভরশীল। টেসলার ওয়েবসাইট অনুযায়ী দেশটিতে প্রায় $৬৯,৭৭০ মূল্যে বিক্রি হচ্ছে মডেল ওয়াই। প্রিমিয়াম ইভি সেগমেন্টে জার্মান বিলাসবহুল ব্র্যান্ড BMW, মার্সিডিজ বেঞ্জের সঙ্গে প্রতিযোগিতায় নামছে প্রতিষ্ঠানটি। বেইজিংয়ে চালু হলো রোবট থিম রেস্তোরাঁ ও বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট পরিচালিত 4S স্টোর। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে খাবার পরিবেশন থেকে শুরু করে বিক্রয়, মেরামত সবই করছে রোবট। বিশ্ব রোবট সম্মেলনের প্রথম দিনেই এই আয়োজনকে কেন্দ্র করে রোবট ব্যবহারের নতুন ধারা তুলে ধরছে চীন। চীনের বেইজিং টাউনের অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন এলাকায় উদ্বোধন হলো রোবট চালিত বিশ্বের প্রথম তথ্য সেবা ও বিক্রয় কেন্দ্র 4S স্টোর। বিশ্ব রোবট সম্মেলনের শুরুর দিনেই এই স্টোরে তুলে ধরা হয়েছে দৈনন্দিন জীবনে রোবটের বাণিজ্যিক ব্যবহারের নতুন চিত্র। স্টোরের পাশাপাশি চালু হয়েছে অনন্য এক রোবট থিম রেস্তোরাঁ, যেখানে প্রবেশ করলেই অতিথিদের স্বাগত জানাচ্ছে মানবাকৃতির রোবট বারটেন্ডার, আর মঞ্চে সুর তুলছে রোবট ব্যান্ড। খাবারের টেবিলে ডাইনোসর রোবটের সঙ্গে থাকছে আলাপের সুযোগ, সেই সঙ্গে থাকছে ডেলিভারি ও রিসাইক্লিং রোবট। প্যানকেক, চা, কফি সহ সব প্রস্তুত হচ্ছে সরাসরি রোবটের হাতে। 4S মডেলটি গাড়ি শিল্পের মতোই বিক্রয়, সার্ভিস, খুচরা যন্ত্রাংশ ও জরিপ সবই এক ছাদের নিচে। 4000 বর্গমিটারের এই রোবট মলে বিক্রয় ও মেরামতের পাশাপাশি পাওয়া যাচ্ছে বিভিন্ন শিল্প, চিকিৎসা, ওষুধ বাছাই ও সর্টিং কাজে ব্যবহৃত রোবটের যন্ত্রাংশ ও অপারেটর সেবা। এখানেই শেষ নয়, দোকানে বিক্রি হচ্ছে রোবট থিমের ফ্রিজ ম্যাগনেট, পানির বোতল, হ্যান্ডব্যাগ থেকে শুরু করে নানা অনুষঙ্গ। দেয়া হচ্ছে বিপুল ছাড়। আয়োজকরা বলছেন এরই মধ্যে ইতিবাচক সাড়া মিলছে ভোক্তাদের। তাদের আশা, রোবট শিল্পে নতুন দিগন্তের সূচনা রচিত হবে এ আয়োজনের মধ্য দিয়ে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। 2 বছর বন্ধ থাকার পর আবারও ফ্লেমিঙ্গোর প্রজনন শুরু করেছে স্পেন। ইউরোপের সবচেয়ে বড় প্রজনন কেন্দ্রে শুরু হয়েছে এই কার্যক্রম। নিরলসভাবে কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবক।
দীর্ঘ পা আর লম্বা গলার জলচর পাখি ফ্লেমিঙ্গো, গোলাপি রঙের কারণে যার পরিচিতি বিশ্বজুড়ে। সাধারণত আফ্রিকা, ইউরোপ, আমেরিকা ও এশিয়ার নির্দিষ্ট কিছু অঞ্চলে দেখা যায় এদের। ফ্লেমিঙ্গোর সবচেয়ে বড় প্রজনন কেন্দ্র দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের মালাগা প্রদেশে। তীব্র খরায় 2 বছর বন্ধ থাকার পর আবারও অঞ্চলটিতে শুরু হয়েছে ফ্লেমিঙ্গোর প্রজনন। স্থানীয় সময় শনিবার লবণাক্ত হ্রদে হাজারো ফ্লেমিঙ্গোর প্রজনন শুরু করে কর্তৃপক্ষ। শত শত স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত হয় এই প্রজনন কেন্দ্র। 6000-এর বেশি ফ্লেমিঙ্গো ছানাকে উড়িয়ে দেওয়া হয় এক ধরনের রিং, যাতে ইউরোপ ও উত্তর আফ্রিকার বিভিন্ন প্রাকৃতিক অঞ্চলে যাওয়ার সময় এটিকে ট্র্যাক করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ স্পেনের এই বৃহৎ লবণাক্ত হ্রদ ফ্লেমিঙ্গো প্রজনন গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। তবে ভূমধ্যসাগরের জলাভূমিতে খরা এবং পানি নিষ্কাশনের মতো বিভিন্ন হুমকির বিষয়ে সতর্ক করেছেন তারা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। সিনিয়র ফুটবলাররা বিরোধিতা করলেও একের পর এক সাফল্যের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। গেল বছর দলকে উপহার দিয়েছেন নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। কদিন আগেই প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন বয়সভিত্তিক স্তরেও। এবছরই বাটলারের অধীনে সাফ অনূর্ধ্ব-20 নারী দল ঘরে তুলেছে শিরোপা। এই ইংলিশের তত্ত্বাবধানে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পেয়েছে আফিদারা। আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। দায়িত্ব নেয়ার কিছুদিন পরই পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন দলের সিনিয়র ফুটবলাররা। অস্বীকৃতি জানান বাটলারের অধীনে খেলতে। ফুটবলার কোচকে নিয়ে বনিবনার চেষ্টা করেও ব্যর্থ হয় বাফুফে। শেষ পর্যন্ত ক্যাম্পে না ফিরলে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পরও ফেরেননি অনেক ফুটবলার। ফলে তাদের ছাড়াই দল সাজান ইংলিশ মাস্টারমাইন্ড। চ্যালেঞ্জ ছিল সিনিয়রদের ছাড়া সাফল্য আনা। সেই পরীক্ষায় ফুল মার্কস পেয়ে পাশ করেছেন এই ইংলিশ কোচ। সাফ অঞ্চলে নারী দল বেশ কয়েক বছর ধরেই ডমিনেট করছিল, কিন্তু বারবার হোঁচট খেতে থাকে এশিয়ান পর্যায়ে। 2.5 দশকের কোচিং অভিজ্ঞতা থাকা বাটলার বাংলাদেশের নারী ফুটবলের দায়িত্ব নেয়ার পরই কেটে যায় সেই জুজুর ভয়। 1 মাসের ব্যবধানে বয়সভিত্তিক ও মূল দল জায়গা করে নিল এশিয়ান কাপে। পিটার বাটলারের হাত ধরে বাংলাদেশ প্রথম বিজয় কেতন উড়ায় সাফ চ্যাম্পিয়নশিপে। গেল বছর নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে নিয়ে ফেরে সাবিনা খাতুনরা। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। লাল সবুজের নারীদের উপহার দিয়ে গেছেন আরও 3টা সাফল্য। অবশ্য এই ব্রিটিশ কোচ সাফল্যকে শিরোপা দিয়ে মাপতে চান না। তার মতে নারীদের উন্নতি করতে চান ধাপে ধাপে। এক টুর্নামেন্টে জয় কিংবা হার দিয়ে ভালো খারাপ নির্ণয় না করার অনুরোধ করেছেন অনেকবার। তবে তিনি ঠিকই এগিয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত সাফল্যে। মূল সাফে জায়গার পর বাটলার দায়িত্ব নেন অনূর্ধ্ব-20 দলের। সেখানেও হতাশ করেননি। তার হাত ধরে বয়সভিত্তিক স্তরে দক্ষিণ এশিয়ার সেরা হয় বাংলাদেশ। আরও একটা শিরোপা ঘরে তোলে অনূর্ধ্ব-20 নারী দল। পিটার বাটলারের অধীনে সুযোগ তৈরি হয় প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার। হতাশ করেননি ইংলিশ গুরু। বাছাই পর্বে বাহরাইন, মিয়ানমার, তুর্কমেনিস্তানের মতো দলকে বিশাল ব্যবধানে হারিয়ে 2026 অস্ট্রেলিয়ায় হতে যাওয়া মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। সবশেষ সাফল্যটাও অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে। শেষ ম্যাচটা আফাইদারা হারলেও আগের বড় জয়গুলো এগিয়ে রেখেছে বাংলাদেশকে। তৃতীয় রানার্স আপ হিসেবে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল লাল সবুজের মেয়েরা। সিনিয়র ফুটবলাররা বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করলেও তাদের ছাড়া সাফল্য পাওয়ার যে চ্যালেঞ্জ ছিল, সেখানে নিশ্চয়ই ফুল মার্কস পাবেন এই কোচ। নতুন করে দল সাজিয়ে এগিয়ে যেতে হয়েছে। তবে কোচের বড় পরীক্ষা এশিয়ান কাপের মূল পর্বে ভালো করা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করতে এক প্রকার বাধ্য করেছিলেন ফারুক আহমেদ। আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে সাড়া পাননি। বিসিবির এক সময়কার প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন এখন কোথাও নেই। আর এ নিয়ে আক্ষেপের শেষ নেই তার। 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়েও দেশের ক্রিকেটে আহামরি কোনো পরিবর্তন দেখেন না তিনি। সুজনের মতে ফ্যাসিলিটিস ও গ্রাউন্ডসের দৈন্যদশা তো আছে আগের মতোই। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির মতো ট্যালেন্ট হান্ট কার্যক্রমকে ফলপ্রসূ মনে করেন না সাবেকেই
পরিচালক। সবাই যায় তো আজকে আমি বোর্ডে ওই বোর্ডে আমি ছিলাম, আমি স্বৈরাচার হয়ে গেলাম, আর এই বোর্ডে আপনি আছেন, আপনি ফেরেশতা হয়ে গেলেন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ক্ষুব্ধ সুজন ছিলেন পাপনের বোর্ডের নিয়মিত মুখ। গত বছর সরকার পরিবর্তনের পর হারিয়েছেন চেয়ার। দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে থাকা পাপনদের নিয়ে বর্তমানে সমালোচনার শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থন করলেও তৎকালীন ফ্যাসিলিটিজ ও গ্রাউন্ডস ডিপার্টমেন্টকে ধুয়ে দিয়েছেন সুজন। চেয়ারে বসে থাকার জন্য তো এরকম 100 লোক আছে বাংলাদেশে, 1000 লোক আছে বাংলাদেশে, বাট আপনি দায়িত্বটা পালন করেন বাবা। ভাই আমার ব্যবসা, আমি খুব ব্যস্ত, তোর ব্যবসা করেন ভাই, ওয়াই ইউ নিড টু বি ইন দ্য বোর্ড। অনেকগুলো ইনডোর তৈরি করতে পারি নাই, যেটা আমি অনেক সোচ্চার ছিলাম। কিন্তু আবার যেমন আমরা মাঠ আছে, সেই মাঠগুলার প্রপার আমরা ধরে রাখতে পারি নাই। মানে যেমন আমাদের মাঠ ছিল না এই কথাটা কিন্তু ঠিক না। ফতুল্লায় আমাদের মাঠ ছিল, 2টা মাঠ ছিল, 2টা মাঠ আমাদের নষ্ট হয়ে আমাদের প্রিমিয়ার লিগ চালাতে কত কষ্ট হয়েছে। সাবেক বিসিবি পরিচালক 5 আগস্ট পরবর্তী সময়েও ফ্যাসিলিটিজ ও গ্রাউন্ডস ডিপার্টমেন্ট নিয়ে কাউকেই খুব একটা মনোযোগী হতে দেখেননি। সরকার পতনের পর আজকে তো 1 বছর পার হয়ে গেল, আমরা তো একটা ইনডোরও বানাতে পারলাম না। চিরকাল ইনডোর করে রাখতে কি ফ্যাসিলিটিস আছে? আপনি সিলেটের ইনডোরে কি ফ্যাসিলিটিস আপনি বলেন? তা আমার কথা হচ্ছে ঢাকায় আমাদের এত বছর আছে, আমাদের 3 লেনের ইনডোর, কেন এটা 5 লেনের হয় না? আরও বড় ইনডোর আমরা করতে পারলাম না কেন? আমরা এখানে বাইরে তো আমাদের একাডেমির মাঠে আরও বড় ইনডোর করতাম। আমরা যেটা করছি সেটা আমরা এখনো ফাংশন করতে পারলাম না। গ্রিন হাউস যেটা আমাদের ইনডোর, পূর্বাচল মাঠে যান, 3টা মাঠে এত পানি, হাঁটু পানি। কেন? একটা সময় একটা স্টেডিয়ামের কথা ছিল, সেটা হবে না, ফেয়ার এনাফ, কিন্তু 3টা মাঠ হবে। সেই 3টা মাঠ আমরা রেডি করতে পারলাম। খেলা শুরু হবে অক্টোবর থেকে। ঢাকা লিগের সম্পূর্ণ খেলা শুরু হবে, সেকেন্ড ডিভিশন বলেন, থার্ড ডিভিশন বলেন, বা যেটাই খেলা হবে, ঢাকায় মাঠের অভাব। তো আপনি তো প্রায়োরিটি যেগুলো মাঠ রেডি করা উচিত ছিল এতদিনে। ফারুকের বিদায়ের পর বোর্ড সভাপতি হিসেবে এসেছেন বুলবুল। সাবেক অধিনায়কও স্বপ্ন দেখাচ্ছেন, তবে বেশ কিছু সিদ্ধান্তের যৌক্তিকতাই খুঁজে পান না সুজন। এই যে টুর্নামেন্ট করতে যাচ্ছি বিভিন্ন রাজশাহীতে কিংবা বগুড়াতে, আমি যে কতটা ফ্রুটফুল টুর্নামেন্ট আই ডোন্ট নো, বিকজ এই বর্ষার মধ্যে কোনো খেলাই হচ্ছে না সেইভাবে। আপনি এবং কারা খেলছে আসলে, আপনি বলছেন যে ট্যালেন্ট হান্ট, বাট ইজ নট এ ট্যালেন্ট হান্ট। যারা খেলছে তারা আমাদের সবাই এজ লেভেলের প্লেয়ার্স, হয়তো আন্ডার-16 খেলে, কেউ হয়তো আন্ডার-18 খেলে। এই নতুন প্লেয়ার তো আপনি কাউকে খেলাচ্ছেন না এখানে। এসব বিষয়ে বর্তমান বিসিবি সভাপতিকে আরও বাস্তবসম্মত পরিকল্পনার পরামর্শ দেন সাবেক গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।